করে তুমি কি লিখছো এবং সেটা আদৌ তোমার কাজের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে কিনা সেটা কিন্তু খুব প্রয়োজন। সেরকমই একটা পার্ট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, সেরকমই একটা পার্ট হচ্ছে যে কিভাবে তুমি তোমার ডেটাটাকে রিপ্রেজেন্ট করবে, ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফলে সেদিক থেকে তাকিয়ে আজকে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। আমি এখানে 3টে কম্পিউটার অ্যাপ্লিকেশন খুলে রেখেছি, আমি স্ক্রিন শেয়ার করছি। একটা হচ্ছে এসপিএসএস, একটা হচ্ছে এক্সেল, আর একটা হচ্ছে ওয়ার্ড। ঠিক আছে, এটা কোথাও মেথোডোলজিতে শেখাবে না, কেউ মেথোডোলজি শেখাবে না, আমি কোথাও শিখিনি, আমি নিজে শিখেছি, করতে করতে শিখেছি কি করে একটা ডেটা এক্সেলে এসপিএসএস এ অ্যানালিসিস করার পর এক্সেলে গ্রাফ করে ওয়ার্ডে পেস্ট করতে হয় উইদাউট টেকিং এনি প্রিন্ট। একটা প্রিন্ট না নিয়ে কি করে করতে হয় সেটা আমি তোমাদের শেখাবো। ঠিক আছে, ফলে এতে কি হবে যে অনেকের কাছে বাড়িতে হয়তো প্রিন্ট নেই, প্রিন্টার নেই, ঠিক আছে, বা কাজ করার যে স্পিডিনেস কিন্তু বাড়বে। সেটাই আজকে আমি এখানে শেখাবো। প্লাস এক্সেলে কিছু কিছু জিনিস আমি শেখাবো যেগুলো স্ট্যাটিস্টিক্সে আমরা ইউজ করতে পারি। কিন্তু আজকে যদি এক্সেল সবই পারতো তাহলে এত কম্পিউটার অ্যাপ্লিকেশন তৈরি হতো না। ফলে এক্সেলের একটা বাধ্যবাধকতা আছে, সে বাধ্যবাধকতার জন্যই অন্যান্য জায়গায় তোমার কি হয়েছে না, অন্যান্য তোমার কম্পিউটার অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো তৈরি হয়েছে। আমরা অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যানথ্রোপোলজি, আমি আবার বলছি, আগেও বলেছি, উই শুড আন্ডারস্ট্যান্ড যে আমরা স্ট্যাটিস্টিক্সের ধরো এসডি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ সামেশন অফ এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, এটা কোথা থেকে আসলো আমার জানার দরকার নেই, কিন্তু কোথায় আমি এটাকে প্রয়োগ করব সেটা আমার জানার দরকার আছে। এবং একটা টেবিলে এসডি যখন লিখছি তার আগে আমি কি বসাবো এবং কিভাবে বসাবো, তাকে গ্রাফে আমি কি করে রিপ্রেজেন্ট করব, এটা কিন্তু খুব জানার দরকার আছে। আমার প্রচুর পেপার আছে, তার মধ্যে একটা পেপারে আমি যখন রায়পুরে কাজ করতাম আবুজ মারিয়াদের ওপরে একটা পেপার আছে আমার, সেইখানে প্রথম আমি আমার বার ডায়াগ্রামের ওপরে আমি এররটাকে পুট করি। ঠিক আছে, সেটাও আজকে আমি শেখাবো। চলো তাহলে আমি স্ক্রিন শেয়ার করছি, সবাই মিউট করো। সবাই আছো তো? অভিক আছো তো? অভিক? হ্যাঁ আছি আছি আছি। হ্যাঁ, ভিডিও অফ করে দাও আর মিউটও করে দাও, সবাই মিউট করে দাও। সবাই আছে। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করছি। আশা করি সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ। এখানে আমি 3টে কম্পিউটার অ্যাপ্লিকেশন খুলে রেখেছি। এখন স্ক্রিনে যেটা আসছে সেটা একটা এসপিএসএস, আর আমার কাছে এখানে খোলা আছে এক্সেল, আর আমার কাছে এখানে খোলা আছে ওয়ার্ড। এবারে আমি একটু দেখাবো যে প্রথমে এসপিএসএস এ আসি। এসপিএসএস এ এই যে ডেটাটা আমি আগেও দেখিয়েছি তোমাদের, এবং তোমাদের আগে বলে রাখি যে যখন আমি একটা স্ক্রিন শেয়ার করছি, এই আমার কথার সঙ্গে স্ক্রিনটা একটুখানি লেটে আসবে। তার কারণ হচ্ছে এটা ভার্চুয়ালি যখন যায় তখন স্ক্রিনটা কথাটা আগে যায়, শব্দটা আগে যায়, আর স্ক্রিনটা একটু পরে যায়।
ফলে একটু ওয়েট করবে যে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, আমি টাইম নিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি এখানে যদি ভালো করে দেখি যে আমার এখানে প্রচুর ভেরিয়েবল আছে, তার মধ্যে দুটো ভেরিয়েবল হচ্ছে একটা হাইট একটা ওয়েট। এবং এই ভেরিয়েবল গুলোর মধ্যে দেখো আমি ভেরিয়েবল ভিউতে তোমাদের দেখিয়েছি আগে, যেমন হ্যাবিটেশন কি, একটা হচ্ছে 1 আরবান, 2 রুরাল, 3 ফরেস্ট, তিনটে জায়গায়। ওকে, আর কি আছে, আর হচ্ছে আমার এখানে হাইট আছে আর ওয়েট আছে, তার বাদ বাকি প্রচুর ডেটা আছে। এখন আমার জানার ইচ্ছে যে ধরো সাপোজ আমি একটা ভেরিয়েবল নিয়ে তোমাদের দেখাই, আমার জানার ইচ্ছে যে যারা অ্যাডাল্ট আছে বা ওল্ড এজ পপুলেশন, মেল ফিমেল আমি বাদ দিলাম, যারা ওল্ড এজ পপুলেশন তাদের মিন ওয়েট আমি কি করে রিপ্রেজেন্ট করব হ্যাবিটেশন অনুযায়ী। অর্থাৎ একই পপুলেশন যারা আরবানে আছে, যারা রুরালে আছে এবং যারা ফরেস্টে আছে, তাদের মধ্যে মিন ওয়েটের কি ডিফারেন্স আছে, এটা আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। ফলে আমাকে মিন ওয়েটটা বের করতে হবে। আমি এক্সেলে করতে পারি, আমি পরে এক্সেলে দেখাচ্ছি। কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে যে তোমাদের রিপ্রেজেন্টেশনে খুব থাকা প্রয়োজন, সবার প্রয়োজন, সেই জন্য আমি এটা নিয়ে শুরু করছি। ওয়েটটাকে আমি প্রথমে যদি অ্যানালিসিসে যাই, ডেসক্রিপটিভ অ্যানালিসিস দিয়েও ঢুকতে পারি, বা আবার কম্পেয়ার মিনস দিয়েও ঢুকতে পারি। দুটো জায়গা থেকেই আমি তিনটে মিন আমি পেতে পারি। এবং মিনের অস্তিত্ব তখনই যখন মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে। আমি বারবার বলছি, মিনের অস্তিত্ব তখনই যখন মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অবশ্যই এটা অ্যারাথমেটিক মিনের সাথে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে। অর্থাৎ লক্ষ্মী ঠাকুরের তখনই অস্তিত্ব যখন তার সঙ্গে পেঁচা থাকবে। গণেশের তখন অস্তিত্ব কিসে, গণেশের সঙ্গে ইঁদুর থাকবে। মা দুর্গার তখনই অস্তিত্ব যখন মা দুর্গার সাথে মহিষাসুর থাকবে। ফলে সেরকমই মিনের সাথে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না থাকে তাহলে তার অস্তিত্ব নেই। ফলে আমরা আসি যে তিনটে জায়গায় আমরা মিন কি করে বের করব। খুব সহজভাবে আমি ওয়ান ওয়ে অ্যানোভা দিয়ে আমি একবারে বের করতে পারি। কিরকম ভাবে, যেহেতু তিনটে মিন, দুটো মিন হলে আমি অন্যভাবে যেতাম। ফ্যাক্টরের মধ্যে আমি হ্যাবিটেশন ঢোকালাম আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আমি ওয়েট ঢোকালাম। তারপরে আমি কি দিলাম, অপশনে গেলাম, গিয়ে আমি ডেসক্রিপটিভ দিলাম। আমরা জানি যে কন্টিনিউ করলাম। আমরা জানি স্ট্যাটিস্টিক্স মূলত ফান্ডামেন্টাল স্ট্যাটিস্টিক্স দু রকমের, একটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আর একটা হচ্ছে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দু ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, একটা হচ্ছে ডিসপারশন। সেন্ট্রাল টেন্ডেন্সি তখনই উপযোগী যখন তার সঙ্গে ডিসপারশন থাকবে। মিন তখনই উপযোগী যার সঙ্গে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে। তাহলে আসা যাক, আমি ওকে করলাম। ওকে করলে আমি অ্যানোভা তো পেলামই যা পাওয়ার, কিন্তু তার মধ্যে থেকে আমি কি পেলাম, আমি একটা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের টেবিল পেলাম। সেখানে কি পেলাম, সেখানে পেলাম আরবান এবং রুরাল এবং ফরেস্ট। এন হচ্ছে নাম্বার, কতজন করে আছে। এম হচ্ছে মিন, কিরকম মিন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাও পেলাম। স্ট্যান্ডার্ড এরার, সেটাও পেলাম। 95% কনফিডেন্স ইন্টারভ্যাল ফর মিন, অর্থাৎ মিনটা লোয়ার বাউন্ড কত, আপার বাউন্ড কত, অর্থাৎ লোয়ার ভ্যালুটা কত, আপার ভ্যালুটা কত। এই প্রত্যেকটা ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেই মিনের লোয়ার ভ্যালুটা কত, আপার ভ্যালুটা কত, কতখানি ডেভিয়েশন হতে পারে, আর কি মিনিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ভ্যালু কত। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে আমি কার্সারটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখবে লাল রঙের একটা বার দেখা যাচ্ছে। আমি এখানে রাইট ক্লিক করলাম, করে আমি এখানে কপি বা কাট করলাম। আমি কপি করি, কপি হয়ে গেল। কপি হয়ে যাবার পর আমি এগুলোকে নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে আমার এখানে এক্সেল শিট আছে, আমি এক্সেল শিটে পেস্ট করলাম। তাহলে এক্সেল শিটে ওটা চলে আসলো টোটালি। চলে আসার পর আমি কি করলাম, আমি একটু ভালো করে এটাকে সরিয়ে রাখলাম।
এইবারে দেখো আমার কি প্রয়োজন সেটুকুলোকে রেখে বাদ বাকি গুলোকে আমি সরিয়ে দেব। দেখো এখানে একটা সমস্যা হয়েছে, এখানে সেলটা মার্জ হয়ে গেছে। মার্জ সেন্টারকে আমি ডিসিলেক্ট করলাম, মার্জ সেন্টারকে আমি ডিসিলেক্ট করলাম। তাহলে দেখা গেলো এটা হতেও পারে না হতেও পারে। তাহলে আমার কোনগুলো প্রয়োজন নেই? আমার প্রয়োজন নেই হচ্ছে স্ট্যান্ডার্ড এরার, আমার প্রয়োজন নেই হচ্ছে কনফিডেন্স ইন্টারভেল, ঠিক আছে, যেহেতু এটা মার্জ আছে। তাহলে স্ট্যান্ডার্ড এরার যত প্রয়োজন নেই, আমি এটাকে রাইট ক্লিক করে ডিলিট করে দিলাম। আমার যেমন 95% কনফিডেন্স ইন্টারভেল প্রয়োজন নেই, আমি তাকে ডিলিট করে দিলাম। আমার আপার বাউন্ড প্রয়োজন নেই, আমি তাকে ডিলিট করে দিলাম। আমার ম্যাক্সিমাম মিনিমাম প্রয়োজন নেই, আমি সেগুলোকে সব ডিলিট করে দিলাম। হয়ে গেল। এবারে কি ডিলিট করলাম? আমার এখানে এই ফাঁকা সেলটার কোনো প্রয়োজন নেই, আমি একে ডিলিট করে দিলাম। ঠিক আছে, তারপরে কি করলাম? আমার টোটালের কোনো প্রয়োজন নেই, আমি একে ডিলিট করে দিলাম। কারণ আমি তো হ্যাবিটেশন অনুযায়ী ডিফারেন্স দেখবো। আমার ওয়েটটার প্রয়োজন আছে, সেটা আমার হ্যাবিটেট কি ওয়েট না, বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সেরও কোনো প্রয়োজন নেই, কথাটা লেখা, এগুলোকে সবগুলোকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিলে আমার কি হলো, আমার এই টেবিলটা এরকম ভাবে চলে আসলো। এই টেবিলটার মধ্যে এটা হচ্ছে হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট কি? হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট কি? হ্যাবিট্যাটের মধ্যে আরবান আছে, রুরাল আছে, ফরেস্ট আছে, নাম্বার আছে। আমার কি নাম্বার প্রয়োজন? না, আমার নাম্বারও প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম। তাহলে কি পড়ে থাকলো? আলটিমেটলি ওই যে টেবিলটা আসলো, সে টেবিলটা থেকে আমার যে প্রয়োজনীয় জিনিস, 1 নম্বর হচ্ছে হ্যাবিট্যাট, 2 নম্বর হচ্ছে মিন, এবং মিনের বাহন কে না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা পড়ে থাকলো, আর কিছু পড়ে থাকলো না। কিন্তু এবারে আমি কি করতে পারি? এইবারে দেখো এখানে দেখা যাচ্ছে যে ডেসিমাল পয়েন্টটা অনেক বেশি। এত ডেসিমাল পয়েন্ট নিয়ে তুমি কোনো গ্রাফ করতে পারবে না, গন্ডগোল তৈরি হবে। ফলে আমি আগে প্রথমেই আমার কাজ হচ্ছে এই টোটাল জায়গাটাকে সিলেক্ট করা। সিলেক্ট করার পর আমি এই ধারে যে বার আছে সে বারে আমি নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর কি করলাম? আমি এখানে রাইট ক্লিক করলাম। এই রাইট ক্লিক করলে কি আসবে? ফরম্যাট সেল। এই ফরম্যাট সেল আসলো। ফরম্যাট সেল যেহেতু আমি ক্লিক করলাম, তখন এটা ফরম্যাট সেলের একটা ট্যাব খুলে যাবে। সেখানে আমাকে কি হবে? নাম্বার। নাম্বার মানে হচ্ছে ডেসিমাল। নাম্বারটা কি করে ওই এক্সেলে রিপ্রেজেন্ট হবে? আমি দেখলাম নাম্বারে, নাম্বারে দেখলাম যে ডেসিমাল প্লেস হচ্ছে 2টো ঘর দিয়েছে, কিন্তু এখানে অনেকগুলো ঘর আছে। আমার প্রয়োজন নেই, আমার একটা ঘরই প্রয়োজন, আমার 2টো ঘরের প্রয়োজন নেই। আমি 1 লিখলাম, লিখে ওকে করলাম। ওকে করলে কি হবে? আমার টোটাল জায়গাতে আমার কি হবে না, একটা ডেসিমাল ঘর অবধি ছোট হয়ে আসবে। ঠিক আছে, এটুকু অন্তত বোঝা গেল। এইবারে এই টেবিলটাকে আমি 2 রকম ভাবে রিপ্রেজেন্ট করব। একটা হচ্ছে টেবিল ফর্মে রিপ্রেজেন্ট করব, আর একটা হচ্ছে গ্রাফ ফর্মে রিপ্রেজেন্ট করব। দেখা যাক কি করব। আমি এটাকে কপি করলাম, সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমি চলে গেলাম আমার থার্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, তার নাম হচ্ছে ওয়ার্ড। এটা কি লিখবো? এখানে লিখলাম টেবল 1 কোলন, যেরকম পেপারে লেখে টেবল 1 কোলন। কিরকম করছি না, মিন অ্যান্ড কি নাম দেব, অ্যান্ড এসডি অফ দি এসডি অফ ওয়েট। ওয়েট কিসে ওয়েট? তার একক বসাও, অফ ওয়েট অ্যামং দি স্টাডিড গ্রুপ, স্টাডিড পপুলেশন, হোয়াট এভার ইট ইজ। হয়ে গেল। আমার ওখানে কপি করা আছে, আমি এখানে কন্ট্রোল ভি করলাম। তাহলে আমি এখানে পেস্ট পেলাম একটা। এটাকে ক্লিক করলাম, করে মিডিল পোর্শনে নিয়ে আসলাম। নিয়ে ওয়ার্ডে দেখো এখানে একটা আছে বর্ডার, আমি অল বর্ডার দিলাম, তাহলে সব বর্ডার চলে আসলো। এটাকে আমি ডবল ক্লিক করব, সরে গেল। তাহলে দেখো ওই টেবিলটাই এখানে চলে আসলো। এবার কি করলাম? এরকম ভাবে থাকে না,
এসডি কে এসডি লেখে, আর কি লেখে তার আগে লেখে প্লাস মাইনাস। আমি প্লাস মাইনাস কোথা থেকে পাবো? চলে গেলাম ওয়ার্ডে, ইনসার্ট, ইনসার্টের পর চলে গেলাম হচ্ছে সিম্বল। সিম্বল এখানে দেখো নিশ্চয়ই প্লাস মাইনাস আছে, এই দেখো এখানে প্লাস মাইনাস আছে। আমি প্লাস মাইনাসে ক্লিক করলাম, এখানে ইনসার্ট হয়ে গেল প্লাস মাইনাস। আমি টেবিলটাকে একটু বড় করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হলো? তাহলে একটা কি হলো তোমার মিন ওয়েট, আর একটা কি হলো এসডি। এবার তুমি ভাবলে যে ওয়েট আমি কোথায় লিখবো, তাহলে দেখা যাক ওয়েট আমি কোথায় লিখি। তাহলে এখানে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রাইট ক্লিক করলাম, করলে আমি ইনসার্টে গেলাম। আমি কি ইনসার্ট করতে চাই? এর মাথার উপরে একটা রো আনতে চাই, তাহলে রো অ্যাভাব, আমি উপরে রো আনলাম। রো আনলে কি করব? এই দুটোকে মার্চ করলাম। মার্চ করে কি করব? মার্চ করে কি করব? মার্চ করে আমি ওয়েট লিখলাম, ওয়েট ইন কেজি, ওয়েট ইন কেজি। ঠিক আছে, ওয়েট ইন কেজি যখন আমি লিখলাম তখন কি হলো, হ্যাবিটেটটা দেখো দুটো সেল নিয়ে নিয়েছে। এটাকে আমি দুটোকে সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করে আমি মার্চ করে দিলাম। তাহলে দেখো একটা টেবিল আকারে এটা ফর্ম হয়ে গেল, তাই তো? এইবারে তুমি কি করলে, তুমি ওয়েটের আরবান রুরাল ফরেস্টের ওয়েটের ডিফারেন্স দেখছো। এবার তুমি বললে যে স্যার আমি একটু এর তিনটের মধ্যে একটা মিন ডিফারেন্স আছে কিনা দেখতে চাই। এখানে একদম লাস্টে নিয়ে গিয়ে ট্যাব মারো, তাহলে এখানে একটা কি বেরিয়ে যাবে, একটা মিন ডিফারেন্স। যখন তিনে দুয়ের অধিক মিনের ডিফারেন্স চাই তখন কি চাই আমাদের, কোন ভ্যালু? আমরা কি মাল্টিভেরিয়েট অ্যানালিসিস করি? আমরা টি টেস্ট করি না আমরা অ্যানোভা করি? আমরা অ্যানোভা করি, এএনও ভিএ, অ্যানোভা করি। এবং অ্যানোভার এই জায়গাটায় তুমি পরের দুটো কলামকে তুমি মার্চ করে দিলে, এবং মার্চ করে দেওয়ার পর কি করলে, মার্চ করে দেওয়ার পর তুমি আবার ওই যে আউটপুটে গেলে, সেখানে অ্যানোভা ভ্যালু দেখো, অ্যানোভা ভ্যালু এসছে কত, এফ ভ্যালু, এফ ভ্যালু এসছে 1.139, যেটা ইনসিগনিফিকেন্ট, 0.05 এর নিচে না। ফলে এখানে তুমি লিখলে 1.139, ঠিক আছে? তাহলে তোমার অ্যানোভা ভ্যালু হয়ে গেল, তাহলে তোমার একটা মাল্টিভেরিয়েট টেস্ট হয়ে গেল। এর থেকে ডিনোটেড কি হয়? এর থেকে ডিনোটেড হয় যে এই যে মিন ওয়েট ওল্ড এজে। স্যার আরেকটু আগে যাবেন, একটু শোনা গেল না। হ্যাঁ, আরেকটু আগে যাবেন, শোনা গেল না। অ্যানোভা যেখানে নিয়ে গেলেন এসপিএসএস এ, আচ্ছা। ওখানে তাহলে এই অ্যানোভার ক্ষেত্রে কি হলো, হ্যাঁ অ্যানোভার আমি তিনটে মিনের মধ্যে ডিফারেন্স দেখতে চাই। তিনটে মিনের মধ্যে ডিফারেন্স আমি অ্যানোভা দিয়ে দেখতে হবে, অ্যানোভা ছাড়া আমি তিনটে মিনের মধ্যে ডিফারেন্স দেখতে পাবো না। অ্যানোভা ভ্যালু এখানে লেখা আছে এফ 1.139, এটা ইনসিগনিফিকেন্ট, 0.05 এর বেশি, 0.05 এর কম না। ফলে আমার এই ভ্যালুটা খুব প্রয়োজন, কারণ অনেকে আগে আমরা যখন আইএসআই তে পড়াশোনা করতাম তখন বৈদ্যনাথদা মজা করে বলতো যে তোর সিগনিফিকেন্ট চাই না সিগনিফিকেন্ট চাই না, কারণ ডেটার ওপর ডিপেন্ড করে সিগনিফিকেন্ট চাই কি চাই না। কিন্তু আমার এখানে আমি পরবর্তীকালে বুঝেছি যে সিগনিফিকেন্ট না হলেও ডেটাটা অনেক কিছু বলে। সেই জন্য 1.139 এই যে ভ্যালুটা, এই তিনটে মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা সেটা ডিনোট করে, সেটাই অ্যানোভা আমি এখানে বসিয়ে দিলাম। এবারে আমি যে টেবিলটা এখানে দেখছি, সেই দেখছি কি মনে হচ্ছে টেবিলটা, না হ্যাবিটেট, আরবান, রুরাল, ফরেস্ট, তিনটে হ্যাবিটেটের মিনের ডিফারেন্স এবং এসডি কত, এই মিনের ডিফারেন্স ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ এই তিনটে মিনের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নেই। তার মানে এই না যে যে কোনো দুটোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট নেই, সেটা আমাদের পরবর্তীকালে কিন্তু দেখতে হবে। আমি পরে আবার অ্যানালিসিসে যখন আসবো তখন আবার দেখাবো। তাহলে এবার কি করা যেতে পারে? এবার করা যেতে পারে হচ্ছে এইভাবে যদি তোমার প্রিন্ট দাও, তুমি এইভাবে যদি প্রিন্ট দাও, আমি অনেক জায়গায় দেখেছি, তাহলে প্রিন্ট প্রিভিউ কিরকম আসবে? প্রিন্ট প্রিভিউ আসবে এরকম,
প্রিন্ট প্রিভিউ আসবে এরকম, ঠিক আছে? কিন্তু ভাই এই প্রিন্ট প্রিভিউতে কারণ এই দাগগুলো কোনো সময় জার্নাল অ্যাকসেপ্ট করে না। তোমরা যখন থিসিস লিখবে তখন কোনো ভালো থিসিস, পৃথিবীর যত ভালো থিসিস দেখবে না যে এই টোটাল টেবিল ফর্মে রিপোর্টে থাকতে পারে, থিসিসে থাকে না। পৃথিবীর যত ভালো জার্নাল আছে সেই জার্নালে টেবিল এই ফর্মে থাকে না। তাহলে কিরকম করতে হবে? আবার এটাকে কপি করতে মানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে বর্ডারে যেতে হবে, আবার অল বর্ডার ক্লিক করতে হবে। তাহলে দেখবে কোনো রকমের তোমার কোনো লাইন তুমি পাবে না। এরপরে কি করবে? এই ওপরেরটা শুধু সিলেক্ট করলে, গিয়ে শুধু লোয়ার বর্ডার দিলে আর আপার বর্ডার দিলে। আর কি করবে? ফরেস্টে গেলে, ফরেস্টে গিয়ে লোয়ার বর্ডার দিলে। আর কি? অ্যানোভাতে গেলে, গিয়ে লোয়ার বর্ডার দিলে। তাহলে এবার কি করলে? হ্যাবিটেটে গিয়ে তুমি রাইট ক্লিক করলে, করে সেল অ্যালাইনমেন্টে গিয়ে মিডল সেল অ্যালাইনমেন্ট দিলে, দেওয়ার পর এবার প্রিন্ট দেখো। যে কোনো বড় জার্নালে এইভাবে কিন্তু তার একটা আউটপুট আসে। কলেজিয়াম অ্যানথ্রোপোলজিকাম, এশিয়া স্পেসিফিক জার্নাল অফ পাবলিক হেলথ, নেচার, সায়েন্স, যে কোনো জার্নালে তুমি যদি দেখো তাহলে দেখবে টেবিল ফরম্যাটটা এরকম। ফলে আমি আশা করব তোমরা যে থিসিসটা লিখবে, থিসিসের প্রত্যেকটা টেবিল এরকম জাস্টিফাইড এই অবস্থায় থাকে, যেন মিনিংফুল থাকে। এবারে আসা যাক, আমি যখন টেবিল রিপ্রেজেন্ট করলাম তখন আমি এবার কি করে গ্রাফ রিপ্রেজেন্ট করব। ফিগার 1, রাইট? কি একই রকম টাইটেল থাকবে। চলে যাই, আমি ফিগার কোথা থেকে পাবো? আমি ফিগার পেতে পারি এক্সেল থেকে, কিন্তু এক্সেলের ফিগারে, এক্সেল বলছি, এসপিএসএস থেকে। এসপিএসএস এর ফিগার অনেক সময় গ্রহণযোগ্যতা পায় না বড় বড় জার্নালে। তারা বলে যে এক্সেলের ফিগার করো। তাহলে এক্সেলে আমার অলরেডি করা আছে, টেবিল। আমি এবার দেখি এক্সেলে কি করে ফিগারটা রেডি করা যায়। আমি হ্যাবিটেটকে নিলাম না, আমি শুধুমাত্র আরবান মিন নিয়ে ইনসার্টে গেলাম, কলামে গেলাম। সিম্পল কলাম চেষ্টা করবে সবসময়, সিম্পল কলাম। যত বেশি কারুকার্য করবে তত সাইন্টিফিক রিপ্রেজেন্টেশন কম হবে। মাইন্ড ইট, যত বেশি কারুকার্য করবে তত সাইন্টিফিক রিপ্রেজেন্টেশন কম হবে। আমি বহু জায়গায় দেখেছি যে বিশাল বিশাল একটা ডেটা মানে একটা রিপ্রেজেন্ট করে দিয়েছে, যেখানে সেখানে যে কোনো গ্রাফ লাগিয়ে দিয়েছে। না, গ্রাফ লাগানোর আলাদা আলাদা তার যুক্তি আছে। আমি বার ডায়াগ্রাম ইউজ করছি। এই বার ডায়াগ্রাম কেন আমি ইউজ করছি? কারণ আরবানের সাথে রুরালের কোনো সম্পর্ক নেই, রুরালের সাথে ফরেস্টের কোনো সম্পর্ক নেই। The individuals are different from urban to rural and forest. Go. তুমি কি পেলে? একটা গ্রাফ পেলে। সে গ্রাফে সিরিজ আছে, সিরিজটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে, ঠিক আছে? তাহলে একটা এবার কি হবে? এবার এটা রাখতেও পারো, না রাখতেও পারো। এই যে লাইনগুলো, আমার না রাখাটাই বেটার। তুমি সবকটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলে, হয়ে গেল। তাহলে তোমার নিচে কি থাকলো আর পাশে কি থাকলো ভালো করে বোঝো, জিনিসটাকে বুঝতে হবে। তিনটে বার কিসের বার? তিনটে বার মিনের বার, আর দুটো অ্যাক্সিস, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এবার আসা যাক, এবার এই গ্রাফটাকে কি করে কারুকার্য করব। গ্রাফটাকে সিলেক্ট করো, ঠিক আছে? করে লেআউটে যাও। লেআউটে গেলে দেখবে এখানে অ্যাক্সিস টাইটেল আছে। অ্যাক্সিস টাইটেলে ক্লিক করলে প্রাইমারি হরাইজন্টাল টাইটেল বলছে টাইটেল বিলো অ্যাক্সিস। তাহলে টাইটেল বিলো অ্যাক্সিস কি হতে পারে? তোমার ওখানে লেখা আছে হ্যাবিট্যাট,
নিচে চলে আসলো হ্যাবিটেট। নেক্সট আবার এটা সিলেক্ট করো, অ্যাক্সিস টাইটেল, ভার্টিক্যাল অ্যাক্সিস, ভার্টিক্যাল টাইটেল কি থাকবে? মিন। হলো মিন, কিসের মিন? ওয়েট ইন কেজি। বুঝতে পারছি? ওয়েট ইন কেজি। তাহলে তুমি কি দেখতে চাচ্ছ? তুমি হ্যাবিটেট দেখতে চাচ্ছ ওয়েট ইন কেজি সাপেক্ষে, মিনের সাপেক্ষে। তার মানে আমি কিন্তু এখানে মিন, এগুলো সব কিন্তু মিন, কিন্তু এটা কিসের মিন? এটা ওয়েটের মিন। ফলে আমি দুটো অ্যাক্সিসকে দুভাবে লিখলাম। ভার্টিক্যাল, হরিজন্টাল অ্যাক্সিস হচ্ছে আমার হ্যাবিটেট, আর ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে আমার কি? ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে আমার কি? ওয়েটটা। এবার আমি একটুখানি রংচঙে করার জন্য সব গ্রাফগুলোকে, কারণ সবটাই ওয়েট, আমি রাইট ক্লিক সবকটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফরম্যাট ডেটা সিরিজ, ফিল, এটা কোথায় নিচ্ছে দাঁড়া এক মিনিট, সবকটাকে একসাথে সিলেক্ট করলে ফরম্যাট ডেটা সিরিজ, ফিল, সলিড, ধরো আমি একটুখানি রংচঙে দিলাম, ঠিক আছে, নীল করে দিলাম। এরপরে তুমি যা কারুকার্য করার করতে, এটা হচ্ছে মিনিমাম স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে, তুমি রিপ্রেজেন্ট করলে। এবার তুমি আমাকে বলো, প্রত্যেকে হয়তো চিন্তা করছো যাক এরকম ভাবে তো রিপ্রেজেন্টেশন হয়, ম্যাক্সিমাম পেপারে হয়, তাহলে আমি এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি জন্য লিখেছি? হ্যাঁ, মানে শোনার জন্য, দেখার জন্য, বা সেটাকে কাজে না লাগানোর জন্য না। তাহলে আমাকে কাজে লাগাতে হবে। কি করে কাজে লাগাবো? আমি কাজে লাগাবো এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে কি করে এই এই গ্রাফগুলোর মধ্যে প্লট করা যায়। ঠিক আছে, ইনসার্ট, খুঁজে নিই কোথায় আছে। এখানে দেখো, তুমি এখানে you can change it everywhere, ঠিক আছে, everywhere you can change it। তুমি যদি ইনসার্টে গিয়ে, কলমে গিয়ে তুমি যদি একে অন্য বার ডায়াগ্রামে চেঞ্জ করতে চাও, তুমি যখনই দেবে তখনই এটা কিন্তু চেঞ্জ হতে শুরু করবে, যে কোনো এতে সেটা চেঞ্জ হতে শুরু করবে। যাক, আমরা যেটা আসছিলাম সেটা আসি। ফরম্যাট ডেটা সিরিজ, আমি কি করলাম? এই গ্রাফের ওপরে আমি ক্লিক করলাম, সবকটা গ্রাফের ওপরে একসাথে যাতে সিলেক্ট হয় আমি ক্লিক করলাম। ক্লিক করে ফরম্যাট ডেটা সিরিজ, ফরম্যাট ডেটা সিরিজে সিরিজ অপশন, এখানে দেখো অনেকগুলো সিরিজ আছে, 3D 3D 4D এর মতন। এখানে একটা জায়গা আছে, তো একটুখানি আমাকে এখানে হারিয়ে গেছে, কোথায় এটা? ফরম্যাট ডেটা সিরিজ, ইনসার্ট, select object, alignment, margin, orientation, formulate, data, view, design। এখানে আরেকটা জিনিস দেখাই, কি যদি তুমি চেষ্টা করো যে না আমি মিন ওয়েটটাকে নিচে রেখে হ্যাবিটেশনটাকে বাড়ে দেব, তাহলে সুইচ রো 1 কলম যদি দাও তাহলে উল্টে যাবে।
ঠিক আছে, হ্যাবিটেটটা উল্টে যাবে। যেগুলো আমি দেখতে পাচ্ছি আমি সেগুলো করে দিচ্ছি, কিন্তু আমি ওখানে আসার চেষ্টা করছি কোন জায়গাটায় আছে। আচ্ছা, এবারে কি হলো না, আমি সবকটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে দেখো লেআউটের মধ্যে যেখানে আমি অ্যাক্সিস সেট করেছি সেখানে আমার একটা কোণার একটা অপশন আছে, এটা হয়েছিল, সেটা হচ্ছে এরার বার। এরার বারের মধ্যে যখনই আমি দেব তখন দেখো এরার বারের মধ্যে প্রথমে ও নানকে ডিফল্টে নেয়, কিন্তু এরার বার উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে লেখা আছে। তাহলে এরার বারকে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে আমি পুট করতে চাই, তো আমি ক্লিক করলাম, ও একটা বাই ডিফল্ট এরার বার নিয়ে নেবে। বাই ডিফল্ট ও কিন্তু এরার বার নিয়ে নিয়েছে, এটা কিন্তু এটা না। তাহলে আমাকে কাস্টমারাইজ করতে হবে। কি করে কাস্টমারাইজ করব? এই যে এরার বার তার উপরে আমি ক্লিক করলাম, ক্লিক করলে তিনটেতেই সিলেক্ট হয়ে গেল, হয়ে আমি রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর ফরম্যাট এরার বার, ফরম্যাট এরার বার করলে এরকম একটা এরার বার খুলে যাবে। সেখানে কাস্টমারাইজ, কাস্টমারাইজ মানে হচ্ছে তুমি যেটা চাও। তুমি এরার বারটা কিরকম চাও? বোথ ওয়েতে, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে প্লাস মাইনাস হিসেবে লেখা আছে, সেজন্য আমি বোথ ওয়েতে চাই। তাহলে কাস্টমসে ক্লিক করার পর স্পেসিফাই ভ্যালু যখনই দেবে, এখানে একটা কাস্টম স্পেসিফাই ভ্যালু খুলে যাবে, একটা পজিটিভ এরার বার, একটা নেগেটিভ এরার বার। তাহলে পজিটিভ এরার বার নেগেটিভ এরার বার কি করে চিনবে? না, এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালুটা আমরা যখন ওয়ার্ডে করেছি তখন প্লাস মাইনাস দিয়েছি, অর্থাৎ প্লাস 10.4 আবার মাইনাস 10.4, প্লাস 7.7 মাইনাস 7.7, প্লাস 8.1 মাইনাস 8.1, এরকম ভাবে যাবে। তাহলে যখন পজিটিভ এরার বার দিচ্ছি তখন এখানে হালকা করে একটা ক্লিক করছি, তাহলে আমাকে ওখানে বলছে এবার তুমি সিলেক্ট করো কোন পজিটিভ। তাহলে এটা পজিটিভ, এখানে নিয়ে গিয়ে আমি সিলেক্ট করে দিলাম, করে দিয়ে আবার এখানে ক্লিক করছি। এবার বলছে নেগেটিভটা তো তুমি দাওনি, নেগেটিভটা দাও। তাহলে একই ভ্যালু হবে, আবার সিলেক্ট করছি, করে আবার ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওকে করে দিচ্ছি। যদি ওকে করে দিই, ক্লোজ করি, তাহলে দেখো এইখানে এই বারের ওপরে এবার আমি যদি রংটা চেঞ্জ করি কেমন লাগে। এবার আমি আরেকটা বার তোমাদের দেখাই, যেটা আমি প্রথমে করেছিলাম। আমি এটাকে আর তৈরি করছি না। সি দিস টু বার, একই ডেটার ওপরে দুটো বার তৈরি হয়েছে। এখানে দেখা যাচ্ছে এ কোথায়, এখানে দেখা যাচ্ছে এ কোথায়। ফলে দেখো যে মুহূর্তে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পুট করলাম তখন ডেটার যে ডিসপারশনটা আছে সেই ডিসপারশনটা কিন্তু কি হয়ে গেল, সেটা মিনিমাইজ হলো। তুমি যদি এই গ্রাফটা কে এই গ্রাফটাকে যদি ওয়ার্ডে পেস্ট করো, এই এক্সেল গ্রাফটাকে, প্রথম গ্রাফটাকে, তাহলে যে কোনো লোক দেখে বলবে ইয়েস দেয়ার ইজ এ সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন দ্য থ্রি হ্যাবিটেট অন দ্য বেসিস অফ ওয়েট। কিন্তু তুমি যদি এই গ্রাফটাকে পুট করো তাহলে কেউ বলবে না
যে there is a significant difference of weight between the T habits. কপি করো, কপি করে ওয়ার্ডে পেস্ট করো, ঠিক আছে, করে মাঝখানে নিয়ে যাও। হয়ে গেল তোমার টেবিল অ্যান্ড গ্রাফ। প্লাস তুমি এটাকে অনেক কারুকার্য করতে পারো। এটাকে সিলেক্ট করার পর ফরম্যাট ডেটা সেট, হ্যাঁ, বর্ডার লাইন কালার, সলিড লাইন কালার, কোনো কালার দিয়ে, কালো কালার দিয়ে এটাকে ওভারঅল আটকাতে পারো। এটা যখন প্রিন্টে আসবে, একটু বড় করতে হবে, এটা যখন প্রিন্টে আসবে তখন আরো নিচের বর্ডার লাইনটা আসবে। যাক, বর্ডার লাইনটা আসছে না, বর্ডার লাইনটা প্রিন্টে আসবে। বর্ডার লাইন না ছাড়াও কোনো অসুবিধা নেই, তুমি এখানে বর্ডার লাইন তুলেও দিতে পারো। যদি তোমার সমস্যা হয় তাহলে ফরম্যাট চার্টে যাও, বর্ডার কালার যাও, নো লাইন দাও, ওকে দাও, তুমি কোনো লাইন পাবে না। অ্যান্ড দ্যাটস ভেরি বিউটিফুল। ফলে তোমার ডেটা রিপ্রেজেন্ট করারটা একটা খুব দরকার। ডেটা রিপ্রেজেন্টেশনটা কিন্তু যদি না হয় তাহলে 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 কি দেখো, আমি কি দেখালাম, আমি দেখালাম হচ্ছে কি করে একটা এসপিএসএস এর ডেটা তাকে অ্যানালিসিসের মাধ্যমে এক্সেলে ফেলে তাকে গ্রাফ তৈরি করে সায়েন্টিফিক রিপ্রেজেন্টেশন করার পর ওয়ার্ডে পেস্ট করে এখানে তুমি টাইপ করে তুমি তার পেপার লিখে, থিসিস লিখে তুমি জমা দেবে। তাহলে এই হচ্ছে, আর দুটো গ্রাফের মধ্যে আমি ডিফারেন্স দেখালাম যে একটার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঢোকানো নেই, আর একটার মধ্যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ঢোকানো আছে, রাইট। এইবারে আমি আরেকটা জিনিস করে তোমাদের কাছে আবার ফেরত যাব, সেটা হচ্ছে এসপিএসএস এ আরেকটা জিনিস করা যায়, সে আমি ওয়েট ডেটাটাকে একটু দেখতে চাচ্ছি, ডেটাটার মানে ডেভিয়েশনটা কিরকম, মানে ভেরিয়েন্সটা কিরকম। ভেরিয়েন্স ছাড়া কিন্তু কোনো রকমের টি টেস্ট বা অন্য কোনো টেস্ট করা যায় না। ফলে আমি ওয়েটের ডেটাটাকে নিলাম, নিয়ে আমি এক্সেলে নতুন একটা পেজের মধ্যে আমি ওয়েটের ডেটাটাকে পেস্ট করে দিলাম, তাই তো। এরপরে আমি কি দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি ডেটাটা কতখানি স্ক্যাটার্ড ওয়েতে আছে। এটা আমি হ্যাবিটেশন অনুযায়ী দেখতে পারি, আমি অ্যাজ এ হোলও দেখতে পারি, ক্যাটাগরাইজ করে। আমি স্ক্যাটার্ড প্লটে গেলাম, টোটাল স্ক্যাটার্ড প্লটে এরকম ভাবে দেখলাম যে আমার স্ক্যাটার্ড প্লট দিচ্ছে যে ডেটাটা এরকম ভাবে সজ্জা আছে, এবং এখানে দেখা যাচ্ছে যে একটা আউটলেয়ার পড়ে আছে। এই আউটলেয়ারটাকে আমাকে কিন্তু সরাতে হবে, না সরালে আমার ওই 10 যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 10 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পরবর্তীকালে ফার্দার অ্যানালিসিসে গিয়ে গন্ডগোল করবে। অর্থাৎ আমাকে ডেটাটাকে যদি ভালো করে দেখতে হয় তাহলে এই হচ্ছে ডেটাটার ডিসপারশন, ঠিক আছে। ওয়েট ডেটাটা এরকম আছে। এখন ওয়েট ডেটাটার একটা ট্রেন্ড লাইন যদি আমি তৈরি করি, যে ট্রেন্ড লাইন তৈরি করা যায় কিনা, কিরকম, যে ওয়েট ডেটাটার সাথে এটা খুব ভালো দেখা যায় যখন আমরা গ্রোথের ডেটা ইউজ করি, বা তোমরা যখন যদি কোনো মানে মানে ধরো কোনো একটা কোরিলেশন দেখতে চাচ্ছ, যে কোনো টুলসের ব্রেথ এবং কোনো টুলসের লেন্থ, সেই টুলসে মানে একটা অ্যাসেম্বলেজের মধ্যে বা একটা অ্যাসেম্বলেজের লেন্থের সাথে আরেকটা অ্যাসেম্বলেজের লেন্থের কোনো রিলেশনশিপ আছে কিনা, বা কোনো একটা অ্যাসেম্বলেজ অফ টুলসের ব্রেথের সাথে কোনো একটা অ্যাসেম্বলেজ অফ টুলসের লেন্থের কোনো রিলেশনশিপ আছে কিনা, তখন আমরা এরকম ধরনের দুটো ক্যাটাগরি করতে পারি, করে আমরা ট্রেন্ড লাইন ক্যালকুলেট করতে পারি। এটাকে সিলেক্ট করবে, রাইট ক্লিক করবে, অ্যাড ট্রেন্ড লাইন, লিনিয়ার আছে, কার্ভিলিনিয়ার আছে, লগারিদমিক আছে, অনেক কিছু আছে। প্রথমে লিনিয়ারে যাবে, নিয়ে গিয়ে একটা এখানে ক্লিক করবে, সেটা হচ্ছে ডিসপ্লে আর স্কোয়ার। এই আর স্কোয়ারটা কি? আর স্কোয়ার হচ্ছে স্ট্রেংথ অফ রিলেশনশিপ। কোরিলেশন পড়াতে গিয়ে বলেছিলাম যে ছোট আর যাকে বলা হয় কোরিলেশন কোফিশিয়েন্ট, আর বড় আর যাকে বলা হয় স্ট্রেংথ অফ রিলেশনশিপ।
যদি এখানে ক্লোজ করো, you can see there is a trend line. একটা ট্রেন্ড লাইন এখানে দেখতে পাবে। সেই ট্রেন্ড লাইনে একটা আর এসছে, আরটা দেখাচ্ছে যে এই ট্রেন্ড লাইনের দুটো অ্যাক্সিসের মধ্যে রিলেশনশিপ হচ্ছে 0.20240, অর্থাৎ 24% স্ট্রেংথ, দুটোর মধ্যে রিলেশনশিপ 24%। আচ্ছা আমি একটু দেখি যে এটার কোনো কার্ভিলিনিয়ার রিলেশনশিপ আছে কিনা। চলো, কার্ভিলিনিয়ার পলিনোমিয়াল গ্রাফ অর্ডার 2, ঠিক আছে, এটা কার্ভিলিনিয়ার বলা হয় স্ট্রেংথ। দেখা যাচ্ছে সামান্য বেশি আছে 0.242। ফলে এই যে ট্রেন্ড লাইন, দিস ইজ কল্ড দ্য কোরিলেশন লাইন অর দিস ইজ কল্ড দ্য রিগ্রেশন লাইন অলসো। ফলে তুমি প্রচুর পেপারে দেখবে যে যখন তোমাদের কোনো স্ক্যাটার ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করবে, যদি তোমার একটা অ্যাসেম্বলেজে পাওয়া গেল, অভিজ্ঞকে বিশেষ করে বলি যে একটা অ্যাসেম্বলেজে পাওয়া গেল যে হাইট অ্যান্ড ওয়েট বলছি, হাইট ধরো একটা লেন্থ আর ব্রেথের কোনো টুলসের মধ্যে, সেখানে হাইলি কোরিলেটেড, সেখানে আর স্কোয়ার ভ্যালু 0.512, আবার একটাতে দেখা গেল সেখানে আর স্কোয়ার ভ্যালু 0.841। ফলে এর থেকে কি বোঝা যায় যে যার 0.841 যার আর স্কোয়ারের ভ্যালু যে অ্যাসেম্বলেজে, সেখানে টুলের যে ভেরিয়েশনটা অনেক কম, আর নিচে যেটা আছে সেখানে ভেরিয়েশনটা অনেক বেশি, অর্থাৎ সেখানে ছোট টুলস আর বড় টুলস তার কালেকশন বেশি, আর ওই জায়গায় ছোট টুলস আর বড় টুলস তার কালেকশন কম। এর নিশ্চয়ই কোনো ইন্টারপ্রিটেশন আছে। সেকেন্ডলি, আমি যদি এখানে আরেকটা ডেটা নিয়ে আসি, সেটা হচ্ছে হাইট, ওয়েটের সাথে আমি যদি হাইট দেখি, দেখা যায় এই দুটোর মধ্যে কি রিলেশনশিপ আছে। হলো ইনসার্ট স্ক্যাটার্ড প্লট, ঠিক আছে, স্ক্যাটার্ড প্লট। এখানে দেখো দুটো একসাথে নিয়েছে বলে এরকম দেখাচ্ছে। আমি একটু অন্যভাবে যাই, দুরকম ভাবে স্ক্যাটার্ড প্লট করা যায় কিনা। ইনসার্ট স্ক্যাটার্ড প্লট, চলো, হচ্ছে না। তাহলে এই রিলেশনশিপটা যদি আমি এসপিএসএস এ করতে চাই, স্ক্যাটার্ড ডট ম্যাট্রিক্স scattered, define, দাঁড়া, graph legend, scattered plot, simple scattered, define। একদিকে আমি দিলাম ওয়েট, একদিকে আমি দিলাম হাইট, ঠিক আছে। এখানে আমি কেস লেবেল করতে পারি, আমি করলাম না, বাদ বাকিটা দেখা যায়। এই হচ্ছে স্ক্যাটার্ড প্লট, ওয়েট এবং হাইটের স্ক্যাটার্ড প্লট। ডবল ক্লিক করলে এখানেও ট্রেন্ড লাইন অ্যাড করা যায়। দিস ইজ দ্য ট্রেন্ড লাইন। সে ট্রেন্ড লাইনে ইকুয়েশন এখানে পর্যন্ত দেওয়া আছে। এখানে যদি অন্যভাবে তুমি যাও, see the trend line change, linear trend line, 95% confidence interval দেখাচ্ছে r square linear value is 0.45451। আবার তুমি যদি উল্টে যাও, তুমি যদি কার্ভিলিনিয়ারে যাও বা কিউবিক ইকুয়েশনে যাও, কোয়াড্রাক ইকুয়েশনে যাও, তাহলে কি দেখাচ্ছে? কোয়াড্রাক ইকুয়েশনে গেলে 0.526, অর্থাৎ আমার যে ডেটাটা এখানে আছে সেটা কিন্তু লিনিয়ার ইকুয়েশনে নেই,
যেহেতু এই ডেটাটা খুব স্মল এবং এটা কার্ভিলিনিয়ার ইকুয়েশনে কিন্তু লুকিয়ে আছে, ফলে এগুলো একটু বুঝতে হবে, এগুলোকে অত মানে এটা করতে করতে বুঝতে হবে। ফলে এটাকে যদি আমি এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করি, সি ইজিলি অ্যাকসেপ্টেবল, এরকম ভাবে যদি আমি পেস্ট করি যে কোনো জার্নাল এটাকে অ্যাকসেপ্ট করবে। বোঝা গেছে? ফলে এখানে এই হচ্ছে ব্যাপার। আমি স্ক্রিন শেয়ার মানে এখন শেষ করছি। শেষ করার পর আমি আরেকটা জিনিস একটা আলোচনার মাধ্যমে আসব। এরপরে সুবিধা যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে যে এক্সেলে কি করে স্ট্যাটিস্টিক্স করা যায়, ঠিক আছে? তো ওটা আমি একটু দেখিয়ে দেবো। ওটা দেখিয়ে দিলে তারপরে তোমরা করো, তারপরে ছোট্ট একটা আমি পরীক্ষা নেব তোমাদের থেকে, তোমরাই বলবে, বলার পর আজকে ক্লাস শেষ হবে। আমার এখানে টাইমটা বড় ফ্যাক্টর না, তোমাদের খিদে না পেলেই হলো। আমি টিফিন করে বসেছি, রাখছি। বলো, বুঝলে কিছু? না মাথার উপর দিয়ে বেরোলো? না স্যার, বুঝেছি, কিছু কিছু জায়গায় ইন্টারনেট সমস্যা করছিল, তো আচ্ছা। আটকে আটকে যাচ্ছিল। কিছু লাগলো, কিছু কাজে লাগলো? হ্যাঁ স্যার। স্যার স্যার একটা কথা বলবো। বলো। স্যার আপনি আমাদের একটা ডেটা কিভাবে মানে অ্যানালাইসিস করে তার একটা ক্লাস নেবেন পরে আপনার সময় করে? হ্যাঁ, আমি একটা কাজ করছি। আমি প্রচুর জায়গা থেকে আমি পেয়েছি, মানে কি বলবো, রিকোয়েস্ট পেয়েছি যে একটা স্ট্যাটিস্টিক্সের একটা মানে কোর্স করাতে, প্রচুর জায়গা থেকে। তো আমি চেষ্টা করছি যে যদি এটা একটা ব্রডার ফ্রেমে তৈরি করা যায় তাহলে ডেটা দিয়ে একটা প্রফেশনালি আমি ওই আলাদা আলাদা করে শেখাবো আর কি। উৎপাট করে শেখালে, কারণ তুমি তুমি বুঝতেই পারছো যে এটা একটা অন্য আর্ট। যেরকম মানুষ আঁকা শেখে না, সেরকম এরকম ব্যাপার, মানে ইট ইজ নট সো ইজি, মানে আবার নট সো টাফ। তার কারণ হচ্ছে যে তুমি যদি ভালো প্র্যাকটিস করাটা দরকার। হ্যাঁ, তোমার যদি ভালোবাসা থাকে তা তুমি এখানে এক্সপেরিমেন্ট করতে করতে আরো সুন্দর সুন্দর জিনিস ওখানে ডেভেলপ করতে পারো, ঠিক আছে? কিন্তু তুমি দেখো, তোমাকে আমি দেখালাম যখন আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিলাম না তখন কিরকম গ্রাফ দেখা যাচ্ছে, আবার যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিলাম তখন গ্রাফের চিত্রটাই পুরোটাই। ফলে যারা এখন প্রেজেন্টেশনে তোমাদের কাছে ক্লিয়ার হলো, যারা এখন কোনো রকমের সেমিনারে গিয়ে কেউ যদি কোনো প্রেজেন্টেশন করে মিন দিয়ে, তখন তাকে চেপে ধরবে যে তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা প্লট করো, তখনই বুঝতে পারবে। বুঝতে পারছো? তো এটাই শেখার, আর কিছু না, এটাই শেখার। তো এনিওয়ে, আমি এরপরে স্ট্যাটিস্টিক্সে যাব, স্পেসিফিক্যালি এক্সেল দিয়ে, যেহেতু আমাকে এক্সেল বলেছে। কিন্তু একটা কথা বলে রাখি, এক্সেল যদি সবকিছুই করতে পারতো তাহলে কিন্তু অন্য সফটওয়্যার আসতো না। কিন্তু তবুও এক্সেল কিছু কিছু ক্ষেত্রে খুব প্রয়োজনীয় এবং উপযোগী, যেটা আমি তোমাদের আমার একটা প্রশ্ন আছে। বলো পবিত্র। হ্যাঁ স্যার, যেটা আপনি করেছিলেন আর স্কয়ার মানে রিগ্রেশন কোএফিসিয়েন্ট। হ্যাঁ, তো যখন আমরা রিগ্রেশন কোএফিসিয়েন্ট আমি বলছি, এটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে স্ট্রেংথ অফ রিলেশনশিপ। আচ্ছা, আর স্কয়ারটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্টের স্ট্রেংথ অফ রিলেশনশিপ। আর শুধু ছোট হাতের আরটা হচ্ছে যেটা আমি এখন করাবো কোরিলেশন নিয়ে, সেটা হচ্ছে যে তোমার কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন কোএফিসিয়েন্টকে আবার ট্রান্সফার করতে হয় আর স্কয়ারে, ছোট আর থেকে বড় আরে। আচ্ছা, কিন্তু স্যার আমরা যখন রিগ্রেশন করি তখন তো আর স্কয়ার ভ্যালু এন্ড অ্যাডজাস্টেড আর স্কয়ার সব চলে আসে। অবশ্যই আসবে, সেটাও একটা আর, সেটা রিগ্রেশন ডিপেন্ডেন্ট। এই যে লিনিয়ার কলাম না, লিনিয়ারটাও ওরকম, ঠিক আছে? আর আরেকটা স্যার বলছি, টি টেস্ট কখনো মাইনাসে আসতে পারে? আসতে পারে যদি তোমার শোনো ভালো করে, ভেরি গুড, কিছু মিন করে না। টি টেস্টের মাইনাস কিছু মিন করে না। কি মিন করে? তার মানে হচ্ছে টি টেস্ট মাইনাস কেন আসলো? টি টেস্ট মাইনাস এই জন্য আসলো যে তোমার ফার্স্ট মিনটা থেকে সেকেন্ড মিনটা বড়। আচ্ছা, তোমার সেকেন্ড মিনটাকে উল্টে দাও, তোমার সেকেন্ড মিন ফার্স্ট মিনটা বড় করে দাও, সেকেন্ড মিনটা ছোট করে দাও, তুমি দেখবে প্লাস এসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড কোশ্চেন। অনেকে অনেক ভুল করে, টি টেস্ট ওরকম আসে মাইনাস মানে হচ্ছে মাইনাস ওরা হয় না। মাইনাস কোথায় হয়?
কোথায় ইম্পর্টেন্ট? কোরিলেশন ইম্পর্টেন্ট, রিগ্রেশন ইম্পর্টেন্ট। সব কোরিলেশন ইম্পর্টেন্ট না, শুধু পিয়ারসন কোরিলেশন ইম্পর্টেন্ট, ক্যান্ডেল কোরিলেশন ইম্পর্টেন্ট না, স্পিয়ারম্যান কোরিলেশন ইম্পর্টেন্ট না, কারণ সেটা নন নর্মাল ডেটা দিয়ে কাজ হয়। আচ্ছা। ঠিক আছে, তো আমি 5 মিনিটে একটু করছি, ব্রেক নিচ্ছি, তারপরে এসে আবার এটা আরেকটা কোশ্চেন স্যার, লাস্ট কোশ্চেন। বলো বলো বলো, আমি আছি। বলছি স্যার, যখন আমরা টি টেস্ট করি, হ্যাঁ, তো বা অ্যানোভা যাই করি না কেন, তখন একটা আসে যে ইকুয়াল ভ্যারিয়েন্স দেখতে বলে, আরেকটা বলে যে নন ইকুয়াল ভ্যারিয়েন্স দেখতে বলে। তো সেক্ষেত্রে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমরা ইকুয়াল ভ্যারিয়েন্স দেখবো। ভেরি গুড, ভেরি গুড। মানে এইগুলো দেখছি তার কারণ হচ্ছে পবিত্র পড়াশোনা করছে। হ্যাঁ, তার কারণ হচ্ছে 3 ধরনের টি টেস্ট হয়, আমি পড়াবো এখানে। একটা হচ্ছে পেয়ার টি টেস্ট, একটা হচ্ছে টি টেস্ট ইন ইকুয়াল ভেরিয়েন্স, আর টি টেস্ট উইথ আনইকুয়াল ভেরিয়েন্স। ইকুয়াল ভেরিয়েন্স মানে হচ্ছে যে দুটো মিনকে তুমি নিয়েছো, সেই দুটো মিনের যে ভেরিয়েন্স, যার যে ডিস্ট্রিবিউশন, তোমাকে ভেরিয়েন্স বুঝতে হবে। সেই ডিস্ট্রিবিউশনটা তুমি মনে করছো তারা ইকুয়াল, সেটা আগে জাজ করে নিতে হবে তোমাকে স্ক্যাটার্ড দিয়ে, যে আদৌ সেটা ভেরিয়েন্সটা ইকুয়াল কিনা। কিন্তু সবসময় যাওয়া উচিত as a student of anthropology, my suggestion is please go for two-tailed test and unequal variance, কারণ তুমি জানো না অ্যাকচুয়ালি ওখানে কি ঘটে আছে। তোমার যদি নোন থাকে, you should go for one-tailed test and equal variance. কিন্তু তোমার যদি কিছু না মনে থাকে, you should go for, তুমি যদি না জানো, কারণ তুমি জানো না, তুমি জানলেও জানো না, কারণ হচ্ছে আমাদের অত পারফেকশনে কাজ হয় না। সোসাইটিতে আমরা যে ডেটা তুলি, সেই ডেটাতে অত পারফেকশনে ডেটা তোলা যায় না, এটা খুব একদম খুব ক্লিয়ার। ফলে ইউ শুড গো ফর ফার্স্ট ওয়ান, টাইপ 2 এরর, ঠিক আছে, টাইপ 2 বলছি, টু টেল টেস্ট এবং আনইকুয়াল ভেরিয়েন্স, তাহলে গিয়ে তোমার টি টেস্টটা রাইট হবে। ভেরি গুড কোশ্চেন, কারণ এগুলো তুমি সাধারণ কাউকে জিজ্ঞেস করে দেখো, যারা স্ট্যাটিস্টিক্স এরও আছে, তারা যাদের বায়োলজি জানা নেই, আর তুমি যদি বলো তাকে যে আমার এই ডেটা আছে, আমি ইকুয়াল ভেরিয়েন্স করব কিনা আনইকুয়াল ভেরিয়েন্স করব, সে সবসময় যাবে হচ্ছে ইকুয়াল ভেরিয়েন্সে, কারণ ইকুয়াল ভেরিয়েন্সে প্রিসিশন সব থেকে বেশি। কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি অ্যাজ এ স্টুডেন্ট অফ অ্যানথ্রোপোলজি ইকুয়াল ভেরিয়েন্সে যাবে না, তুমি আনইকুয়াল ভেরিয়েন্সে যাবে, কারণ তোমার ডেটা কি সেটা আমি জানি, এবং আমি জানি যে ওখানে এররে ভর্তি আছে। ফলে ইউ শুড গো ফর, হ্যাঁ, অভিক যেতে পারে, কারণ অভিকের ডেটার মধ্যে অনেক বেশি অবজেক্টিভিটি আছে লেন্থ ব্রেথের। কিন্তু আমার ক্ষেত্রে আমি যখন কোন একটা ইন্ডিভিজুয়ালকে দিচ্ছি, যে মানে তুমি হাইট নিচ্ছি, তুমি যেতে পারো, তুমি যখন স্কিন ফোল্ড নিচ্ছি, তুমি যেতে পারবে না, এত হাত ক্লাম্প করবে, ওখানে ভুল হয়ে যায়। ফলে তুমি যদি স্ট্যাটিস্টিশিয়ানের কাছে যাও, তারা কিন্তু একটা অন্য কথা বলবে, আর তুমি যদি অ্যানথ্রোপোলজিস্ট বা কোনো বায়োলজিস্ট বা বায়োস্ট্যাটিস্টিক্স যারা অন্যান্য সাবজেক্ট থেকে এসছে তাদের কাছে যাও, তার এটা উচিত তাকে ওই ডেটাটা নেচার বুঝে সে কোন টেস্ট করবে সেটা বলে দেওয়া। সবসময় যাওয়া যে সমস্ত টেস্ট যেগুলো নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ডেন্ট নয়, নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ডেন্ট টেস্টে গেলেই তুমি সমস্যার মধ্যে পড়বে, তুমি উল্টো পাল্টা জিনিস পাবে। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। আমি আসছি, এসে আমি এক্সেলের স্ট্যাটিস্টিক্স নিয়ে ঢুকবো। ওকে স্যার।
চলে এসো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বলুন স্যার। সবাই এসছে? যারা সুকন্যা আবার বেরিয়ে গেছিল। এনিওয়ে সবাই এসছো? হ্যাঁ ইন্দু, হ্যাঁ স্যার। সুকন্যা হ্যাঁ, এসছে? ওকে, তাহলে সবাই মিউট করে দাও, আমি আবার স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, সবাই নিশ্চয়ই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। আমি উপরে আগে ওয়েট হাইটটা লিখে রাখি। এই ডেটাটা আমি তুলে নিয়ে এসেছি এক্সেস থেকে। তোমরা যখন কেউ এক্সেল ইউজ করছো তখন ডেটা এন্ট্রি করছো, ডেটা এন্ট্রি করলে ধরো এগুলো এক একটা ইন্ডিভিজুয়াল, তার হাইট এবং তার ওয়েট, তার হাইট ওয়েট দেওয়া আছে। এটা তার ওয়েট, এটা তার হাইট। এটা এখানে প্রায় 85 জন ইন্ডিভিজুয়াল আছে। এখানে প্রায় 85 জন ইন্ডিভিজুয়াল আছে। হাই, ওয়েট আর হাইট। চলো দেখা যাক যে স্ট্যাটিস্টিক্স কি করে এখানে করা যায়। এক্সেলে স্ট্যাটিস্টিক্স করতে গেলে যেটা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে এই ডেটাতে, আমরা তো হোমে থাকি, এই ডেটাতে আগে দেখে নিতে হবে যে ডেটা অ্যানালিসিস বলে কোনো ট্যাব আছে কিনা। তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ডেটা অ্যানালিসিস বলে কিচ্ছু নেই ডেটা অ্যানালিসিস বলে। তুমি জেনারেলি করতে পারো, তোমাকে ইনস্ট্রাকশন দেবে, কিন্তু তবুও ডেটা অ্যানালিসিসকে ট্যাব থাকলে তোমার সুবিধা হবে, যেরকম আমরা এক্সেলে করেছিলাম সেরকম। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে ডেটা অ্যানালিসিস যে ট্যাবটা, সেটা কি করে আমি এক্সেলে নিয়ে আসব, তারপরে তো আমি ঢুকবো। তো ডেটা অ্যানালিসিস ট্যাবটা আনতে গেলে প্রথমে এক্সেল শিটটা খুলে কি করতে হবে না, স্টার্টে যেতে হবে, এই এতে যেতে হবে, ওপেন। উপরে যদি তুমি ক্লিক করো তাহলে এরকম পাবে, সেভ অ্যাজ, প্রিন্ট, প্রিপেয়ার, সেন্ড, পাবলিশ, ক্লোজ, হোয়াটএভার। আর এখানে নিচে পাবে একটা হচ্ছে এক্সেল, একটা হচ্ছে এক্সেল অপশনস। তাহলে এখানে এক্সেল অপশনসটাকে ক্লিক করবে, করলে এরকম একটা খুলে যাবে, একদম সোজা অ্যাড ইনসে যাবে। মানে তোমার দরকার কি, দরকার অ্যাড করা। কি অ্যাড করা? অ্যানালিসিস টুল প্যাক। এটা হচ্ছে অ্যাড অন প্যাক। এটা খুব হায়ার, মানে লোয়ার ভার্সন গুলোতে নেই, হায়ার ভার্সন 2007-এ আছে। এবং এটাকে যদি তুমি সিলেক্ট করে তুমি যদি ওকে করো এখানে, তাহলে এবার ডেটাটাকে দেখো। ডেটা অ্যানালিসিস আসে কিনা। আমি করিনি, আমি তোমাদের সাথেই করছি।
ডেটা অ্যানালিসিস বলে একটা ট্যাব আসার কথা। ডেটা অ্যানালিসিস হয়তো ওটা আরো হায়ার ভার্সনে আসবে, এই ভার্সনে হয়তো আসবে না, কিন্তু এখানে আসার কথা ডেটা টেবল। না, ডেটা টেবলে না, ডেটা ভ্যালিডেশন। এক্সেল অপশন, অ্যাড অন, ডেটা টুল প্যাক, অ্যাড, গো। আচ্ছা আচ্ছা, ডেটা অ্যানালিসিস টুল প্যাক, ওকে। ইয়েস, যেহেতু আমার এটা মাইক্রোসফট লাইসেন্স ভার্সন, সেহেতু আমি ডেটা টুল প্যাকটাকে এখানে অ্যাড অন দিয়ে এখানে ইনস্টল করতে চেষ্টা করছি। এটা ইনস্টল হচ্ছে। এরপরে হায়ার ভার্সনে 2010 বা অন্য কোনো এতে ওখানে অটোমেটিক্যালি এক্সেলের মধ্যে ডেটা অ্যানালিসিস ঢুকে যায়। হয়তো আমরা এখানে এটা দেখছি, এনিওয়ে ওটা হোক, ঠিক আছে। তা আমরা ও নিচ্ছে না, ও যখন কনফিগার করছে টোটাল মাইক্রোসফট অফিসটাকে ও কনফিগার করছে, আদারওয়াইজ ডেটা অ্যানালিসিসটা আসবে না, ডেটা টুল প্যাকটা আসবে না। আসলে আমরা অন্যান্য কম্পিউটারে যেটা করি, হ্যাঁ, সেটা তো আমরা পাই, মানে তোমার কি বলবো, যে নিজেরা সাবস্ক্রাইব করি না অন্য জায়গা থেকে, কারণ এখানে সাবস্ক্রাইব করাই আছে। ওর জন্য যেহেতু এটা লাইসেন্স ভার্সন আমার ল্যাপটপের সঙ্গেই ছিল, সেহেতু এখানে আমি করতে পারলাম, আদারওয়াইজ করতে পারবো কি না সেটা আমার সন্দেহ, কারণ ও যখনই করতে যাবে তখনই ও লাইসেন্স চাইবে, লাইসেন্স চাইলে খুব মুশকিল। দেখো সি, ঠিক আছে, বোঝাতে পারলাম। এই ডেটা অ্যানালিসিসে যদি তুমি ক্লিক করো তাহলে কি হলো, আমি আমি এটা প্রথম থেকে আসি। আমি নিজে যেহেতু তোমাদের সামনে করব বলে আমি আগে থেকে করিনি, সত্যি কথা। আমি যেটা করিনি সেটা হচ্ছে যে আমার এই জায়গায় আমি ডেটা অ্যানালিসিসটাকে অ্যাড ইন করিনি যাতে তোমাদের সামনে করি। তাহলে আমি কি করলাম, আমি এখানে ক্লিক করলাম, করে আমি এক্সেল অপশনে গেলাম, এক্সেল অপশনে গিয়ে অ্যাড ইনে গেলাম, অ্যাড ইনে গিয়ে অ্যানালিসিস টুল প্যাককে ম্যানেজ করে গো করলাম যাতে ওটাকে ইনস্টল হয়। ওটা ইনস্টল হলো, করে আমি ওকে করলাম। ওকে করার সঙ্গে সঙ্গে আমার এক্সেলে ডেটা একটা ট্যাব খুলে গেল নতুন ভাবে, অ্যানালিসিস, সেটা হচ্ছে ডেটা অ্যানালিসিস, রাইট? তো এই ডেটা অ্যানালিসিসের মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি কি কি পাবে, দেখো কি কি ডেটা অ্যানালিসিস করা যেতে পারে। অ্যানোভা, correlation, covariance, descriptive, exponential, F-test to sample variance, Fourier analysis, histogram, moving average, random number generation। ওই যে তোমরা বলছিলে না যে যে আমি র্যান্ডম স্যাম্পলিং করেছি, বাবা র্যান্ডম স্যাম্পলিং ওরকম ভাবে হয় না বাবা। র্যান্ডম স্যাম্পলিং করতে গেলে অনেকগুলো প্রসিডিওর আছে, র্যাঙ্ক অ্যান্ড পার্সেন্টাইল, রিগ্রেশন, স্যাম্পলিং, টি টেস্ট। টি টেস্টে দেখো 3 রকম, যেটা পবিত্র বললো। আচ্ছা, টি টেস্ট, পেয়ার টু স্যাম্পল ফর মিনস, টি টেস্ট, টু স্যাম্পল অ্যাজিউমিং ইকুয়াল ভেরিয়েন্স, টি টেস্ট, টু স্যাম্পল অ্যাজিউমিং আনইকুয়াল ভেরিয়েন্স, জেড টেস্ট। এখানে অনেক রকম জিনিস আছে, ঠিক আছে, মোটামুটি যেগুলো বেসিক
আমাদের কাজে লাগে সেগুলো এখানে আছে। অবশ্যই এখানে যে ডেটা অ্যানালিসিস টুল আছে, দিস ইজ নট অ্যাট পার টু দ্য এসপিএসএস অর আর অর স্ট্যাটা, কারণ ওগুলো স্পেসিফিক্যালি স্ট্যাটিস্টিক্যাল পারপাসে সেই সফটওয়্যারগুলো তৈরি হয়েছে। এক্সেল এর থেকে বহু কাজের, কিন্তু অ্যানালিসিসের ক্ষেত্রে কাজের অতটা না। তার কারণ হচ্ছে অ্যানালিসিসের ক্ষেত্রে সব ভ্যালু তো দেয় না। এবার আমি আসি যে আমি যদি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স তোমাদের বলেছিলাম যে ওখানে আমি এসপিএসসি করেছিলাম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এখানে কি করে করা যায়। ডেসক্রিপটিভে গিয়ে আমি ওকে করলাম। ওকে করে আমি কি করলাম, আমি ইনপুট রেঞ্জ দিলাম। ইনপুট কি, আমি ওয়েটের ডেসক্রিপটিভ, তো ইনপুট রেঞ্জ কি, ইনপুট রেঞ্জ হচ্ছে তোমার ধরো ওয়েট থেকেই নিলাম, তাহলে হচ্ছে A1, এখানে রো আর কলম গুলো খুব ইম্পর্টেন্ট। A1 থেকে আরম্ভ করে, ঠিক আছে, আমি ওয়েটটা আগে করি, একটাই দেখাই। A1 পুরোটা সিলেক্ট করলাম, এখানে আবার চলে গেল। তাহলে আমি এই টোটাল ডেটাটা যেখানে আছে A1 থেকে S56 এর আমি কি চাই, কলম। এই কলমের আমি ডেসক্রিপটিভ স্ট্যাটিক্স চাই। আউটপুট রেঞ্জ, আউটপুট রেঞ্জ তুমি এখানে করতেও পারো, আবার তুমি নিউ ওয়ার্কশিট দিতে পারো। আমার মনে হয় নিউ ওয়ার্কবুকটাই দেওয়া ভালো, নিউ ওয়ার্কবুকটাই দেওয়া ভালো। ঠিক আছে, আউটপুট রেঞ্জ দিলে এর পাশেই এটা উপস্থিত হবে নিড ওয়ার্ক সামারি স্ট্যাটিস্টিক্স। তুমি কি চাও, সামারি স্ট্যাটিস্টিক্স। তুমি কনফিডেন্স ইন্টারভ্যাল অফ দ্য মিনও চাও, যেটা ওখানে দেওয়া আছে, দিয়ে তুমি ওকে করলে। ওকে, এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ওয়েটটা যে উপরে যে লেখা আছে নন নিউমেরিক্যাল ডেটা হওয়ার জন্য ওটা নেবে না। তাহলে আমি নিউমেরিক্যাল নিই, আবার শুধু নিউমেরিক্যাল নিই, তাহলে A2 থেকে শুরু হবে, করে দিলাম। তাহলে দেখো কলম আসলো, কলমের আমি এখানে করে দিলাম এখানে ওয়েট। তাহলে দেখো মিন কত, মিন হচ্ছে 41.31, স্ট্যান্ডার্ড এরার হচ্ছে 0.19, মিডিয়ান 40, মোড 40, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 8.99, স্যাম্পল ভেরিয়েন্স 80, কার্টোসিস এত এত, রেঞ্জ, মিনিমাম, ম্যাক্সিমাম, সাম, কাউন্ট, কনফিডেন্স সব বেরিয়ে দিয়েছে। আবার আমি রিপিট করছি কি করে করা যায়। এবার কারণ এটা নতুন শিট খুলেছে, এনিওয়ে বুক 2 আবার আমি করছি ডেটা অ্যানালিসিস, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। ওকে, গিয়ে প্রথমে ইনপুট রেঞ্জ, ইনপুট রেঞ্জে কি করলাম, A2 থেকে আরম্ভ করে A85 অবধি নিলাম। ঠিক আছে, এটা ওয়েটের ডেটা। আবার এখানে ক্লিক করলাম, তাহলে চলে গেল, কলাম হলো, আর কিছু করার দরকার নেই। অন্য একটা জায়গায় আমি নিউ ওয়ার্কশিটস, এই ওয়ার্কশিটস এর নতুন জায়গায় আসবে। সামারি স্ট্যাটিস্টিক্সে ক্লিক করে রাখলাম, কনফিডেন্স ইন্টারভ্যালে ক্লিক করে রাখলাম, রেখে ওকে করলাম। তাহলে এই ওয়ার্কশিটসে ছিল, এই ওয়ার্কশিটসে আসলো। ঠিক আছে, কি কি আসলো, মিন, স্ট্যান্ডার্ড এরার, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্যাম্পল, স্কিউনেস, কার্টোসিস, হ্যান ত্যান সব। তাহলে ডেসক্রিপটিভ আমার হয়ে গেল। এবারে আমার আসা যাক যে আমি, হ্যাঁ, ওই শিটের মধ্যেই এসছে, দেখো শিট 1, শিট 2, শিট 3 পর শিট 4 এ নতুন শিটে নিয়েছে। ঠিক আছে, শিট 4 এ নতুন শিটে নিয়েছে। শিট 2 তে আমি কাজ করছি ডেটা অ্যানালিসিস। ধরো ডেটা অ্যানালিসিসের মধ্যে এরপরে আমি যেটা করাতে চাই সেটা টি টেস্ট। আমি কি বলেছি যে আলাদা আলাদা টি টেস্ট এখানে সম্ভব না, কারণ টি টেস্ট করতে গেলে আমাকে
দুটো মিনের, একটা ওয়েটের মিন আর একটা হাইটের মিন মধ্যে তো টি টেস্ট করা যায় না। এ নিয়ে কোরিলেশন আসা যায়, কোরিলেশন। ওকে, ইনপুট রেঞ্জ, কোরিলেশন, ইনপুট রেঞ্জ। ইনপুট রেঞ্জের মধ্যে আমি দেখছি যে এই হাইট আর ওয়েটের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা। আমি ইনপুট রেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে, আবার দিলাম এটা, তাহলে ইনপুট রেঞ্জ হয়ে গেল। আউটপুট হচ্ছে নিউ ওয়ার্কশিট, ওখানে নতুন ওয়ার্কশিটে আসবে। ওকে, আসলো নতুন। তাহলে কলম 1 কলম 2, কলম 1 হচ্ছে ওয়েট, কলম 2 হচ্ছে হাইট। এখানেও হচ্ছে কলম 1 হচ্ছে ওয়েট, কলম 2 হচ্ছে হাইট। তাহলে কলম 1 আর কলম 2 এখানে কি বেরিয়েছে? 0.67, অর্থাৎ পজিটিভ কোরিলেশন টুয়ার্ডস 1। এইবারের মজাটা এখানে যে কেন এসপিএসএস। এসপিএসএস তোমাকে সিগনিফিকেন্ট ভ্যালুটা বলে দেবে, কিন্তু এক্সেল তোমাকে সিগনিফিকেন্ট ভ্যালু বলবে না। এক্সেল জেনারেল নিয়ম হচ্ছে এক্সেলে যদি 53%-এর ওপরে হয় তাহলেই সে সিগনিফিকেন্ট। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যখন আমি কোনো সোশিওইকোনমিক ভ্যারিয়েবলের সাথে কোনো অন্য কোনো ভ্যারিয়েবল, ধরো ইনকামের সাথে আমি ওয়েট বা বিএমআই কোনো কোরিলেশন করছি, তখন 30%-এর যদি মানে স্ট্রেংথ থাকে, 30% এখানে 0.30 থাকে, তবুও কিন্তু সেটা সিগনিফিকেন্ট হয়ে যায়, কারণ এটা তার অন্য একটা বৈশিষ্ট্য। ফলে এখানে 0.67 মানে হচ্ছে ইয়েস, দেয়ার ইজ এ পজিটিভ significant correlation between the height and weight. What does it mean? It means that যে দেখা গেছে এই যে ডেটা সেটটা এখানে আমি ইউজ করেছি, এই ডেটা সেটটায় দেখা গেছে যে ওয়েট বাড়লে হাইটও বেড়েছে, অর্থাৎ ওয়েট যাদের বেশি আছে হাইটও তাদের কম্পারেটিভলি বেশি আছে। তো এটাই হচ্ছে তার ইন্টারপ্রিটেশন। কিন্তু এখানে এক্সেলে কি আমি পাবো না? আমি এক্সেলে পাবো না হচ্ছে তোমার সিগনিফিকেন্স লেভেল আমি পাবো না। সিগনিফিকেন্সের লেভেলের জন্য আমাকে অবশ্যই এসপিএসএস যেতে হবে। চলো, এখানে আছে 0.67, আমরা এসপিএসএস এ এটাকে ভ্যালিড কিনা আনভ্যালিড এটাকে একটু করে দেখি, ঠিক আছে। অ্যানালিসিস, কোরিলেশন, বাইভ্যারিয়েট, এক নম্বর ওয়েট, হাইট, পিয়ারসন, তার কারণ হচ্ছে স্পিয়ারম্যান এন্ড কেন্ডেল টাউ টেস্ট, আউট টেস্ট, এটা কিন্তু এতে নেই, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা নেই। হ্যাঁ, এটা এক্সেলে ডিফারেন্সিয়েট করা নেই, এখানে ডিফারেন্সিয়েট করা আছে। অপশন দরকার নেই আর কিছু। দেখা যাক টুটেল টেস্ট, ওখানে অটোমেটিক্যালি টুটেল টেস্ট নিয়েছিল, কেন টুটেল আমি পরে আসছি। এটা কত বাবা? 0.672। এক্সেলে আমি কত পেয়েছিলাম? 0.672। ঠিক আছে, তাহলে তাহলে এখানে ডেটা অ্যানালিসিস করার সময় কোথাও লেখা আছে কোরিলেশনে যেটা স্পিয়ারম্যান কোরিলেশন না পিয়ারসন কোরিলেশন না কাইন্ডেল কোরিলেশন? কারণ কোরিলেশন তিন রকম। Pearson correlation, you can use only the normal data. Spearman rank correlation can be used only the ordinal data. Or Candel tau jeta au correlation can be only used for the non-normal data. ফলে আমরা কি করি, আমরা যখন স্ট্যাটিস্টিক্স করি, সুমন যখন বিভিন্ন হ্যান্ড গ্রিপের কোরিলেশন করবে, ভ্রাং করে পিয়ারসন কোরিলেশন ইউজ করে দেবে, দেখতেও চাইবে না যে আদৌ এটা নর্মালি ডিস্ট্রিবিউটেড আছে কিনা নর্মালি ডিস্ট্রিবিউটেড নেই। হয়েছে? সেই জন্য বি কেয়ারফুল, কারণ যখন কোনো বড় জার্নালে পাবলিশ করতে যাবে তখন তুমি ওই অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জার্নাল, ইন্ডিয়ান জার্নাল, ঠিক আছে, কিন্তু যখন ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে যেটা ভবিষ্যতে কাজে দেবে, যখন পাবলিশ করতে যাবে, বিশেষ করে
ধরো তোমার কাজের মধ্যে অ্যানথ্রোপোলজিজার অ্যানজাইজার আছে, সুমনের কাজের মধ্যে কলেজিয়াম আছে, ধরো আমেরিকান অ্যানথ্রোপোলজি, আমেরিকান জার্নাল অফ ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি যদি ভালো হয় সেরকম কাজ আছে, আমেরিকান জার্নাল অফ হিউম্যান বায়োলজি আছে, অ্যানালস অফ হিউম্যান বায়োলজি আছে, এখানে এগুলো পাবলিশড হবে। বা যারা অন্য অন্য জায়গায় কাজ করছো, যারা সোশ্যালের কাজ করছো, সোশ্যাল সায়েন্স অ্যান্ড মেডিসিন বলে একটা জার্নাল আছে, সেখানে পাবলিশ করার চেষ্টা করো। যত বড় বড় জার্নালে পাবলিশ করবে তত বেশি দেখবে যে তোমাদের শেখার জায়গাটা কিন্তু আরো বেশি হচ্ছে। তাহলে বোঝা গেল যে আমি কেন এক্সেলকে প্রথমে, তোমাদের তো কম্পিউটার অ্যাপ্লিকেশনে আমাকে তো সুবিধা যখন বলেছে আমি তোমাকে এক্সেল শেখাতে পারতাম, আমি তোমাকে কেন এসপিএসএস শেখাতে গেলাম, তার কারণ হচ্ছে এক্সেল একটা বেসিক লেভেল অবধি, ইউ ক্যান ইউজ ইট, যেখানে তোমার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার দরকার। কিন্তু এসপিএসএস এ তোমাকে শুধুমাত্র অ্যাপ্লিকেশনটার জন্য হয়ে গেছে। ফলে আমি আজকে অনেক কিছু করার চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে দিয়ে, কারণ এটা বিগ বিগ থিংস। মানে এটা একদিনে কেউ যদি বলে যে আমি একদিনে সব শিখে নেব, আমি সব শিখে গেছি এবং আমি পরীক্ষা দিতে পারবো, তা আমি মনে করি নয় সে সুপারম্যান সুপার ওম্যান, হ্যাঁ, হবে না, হয় না। তবে বেসিক জিনিসগুলো তো নিশ্চয়ই বলা যেতে পারে। তো সেদিক থেকে দেখে তোমাদের সাথে একটু আলোচনা করি, তোমাদের কোশ্চেনটাকে নিই, তারপরে আবার আমি একটু টেস্টের দিকে আসবো আজকে কি পরীক্ষা।